ব্রাজিল নরওয়ের সাথে কখনো কোনো ম্যাচ জিততে পারে নাই, এটা পুরনো খবর। কিন্তু নতুন খবর হচ্ছে ব্রাজিলের ইনজুরি সমস্যা এতটাই প্রকট এবং এতটাই দুর্দান্ত সমস্যায় পড়ে যাচ্ছে ব্রাজিল। এই ব্রাজিল ইনজুরি নিয়ে নরওয়েকে মোকাবেলা করবে, সেটা কতটা টাফ হবে, কিভাবে আঞ্চলিক মাস্টার প্ল্যান সাজাবেন, কিভাবে ব্রাজিল ঘুরে দাঁড়াবে এই ম্যাচে, কারণ ইনজুরি সমস্যাটা তাদেরকে ভোগাচ্ছে। সবকিছু নিয়ে আলাপ করব। তার আগে আপনাদেরকে বলে দিতে চাই, আমার দল বাদ পড়ে গেছে বলে এটা ভাবার দরকার নেই, এই চ্যানেলে আর কোনো ভিডিও হবে না। আমি 4 বছর আগে থেকেই ভিডিও বানাই, আমি সবাইকে নিয়ে ভিডিও বানাই, আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি, আমি সবাইকে নিয়ে সঠিকটা বলার চেষ্টা করি। এতে কারো মন খারাপ হলে হতে পারে, কারো ভালো লাগলে ভালো লাগতে পারে, কিন্তু সত্যটা হচ্ছে আমি নিরপেক্ষ। জার্মান ফ্যানরা কখনো পক্ষপাতিত্ব করে না। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল সবাই আমাদের কাছে সমান। পকট বাদ দিয়ে মেন আলোচনায় আসি। ইনজুরির সমস্যাটা কোথায় কোথায় আছে আমি আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে রাফিনা ইনজুরিতে পড়ে গেছেন, সে খেলতে পারবেন না। পাকুয়েটা যে ইনজুরিতে পড়ছেন, অন্তত এই ম্যাচ খেলতে পারবেন না। নেইমার যে ইনজুরি থেকে সেরে আসছেন বা উঠছেন, তাতে নেইমারকে 90 মিনিট খেলানোর মতন এখনো সেই সুযোগ নাই। দ্যাটস মিন মিডফিল্ডে আপনার একটা চরম সমস্যা তৈরি হয়ে গেল। এর উপর আবার মরার উপর খাড়ার ঘা হয়ে গেছে কি, কাসিমিরোর একটা হলুদ কার্ড হয়ে গেছে। যদি এই ম্যাচে এবার হলুদ কার্ড দেখে, ভাগ্যক্রমে যদি তারা কোয়ার্টার ফাইনালে যায়, সেখানে কাসিমিরো বাদ পড়ে যাচ্ছে। এই যখন অবস্থা থাকে, তাহলে কার্লো আনচেলত্তি কি করবেন? কার্লো আনচেলত্তির হাতে কি অপশন আছে? দেখেন, কার্লো আনচেলত্তির মিডফিল্ডে 2টা অপশন আছে, এটা হচ্ছে সান্তোস আর এটা হচ্ছে ফাবিনো। এই 2 জন হচ্ছে মিডফিল্ডের অপশন। তাছাড়া আর কোনো মিডফিল্ড অপশন কার্লো আনচেলত্তির হাতে নাই। এখন ওই যে একটা কথা আমি সবসময় বলে আসতেছি, কার্লো আনচেলত্তি যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে। এখন কার্লো আনচেলত্তির মাথায় কি প্ল্যান আছে, কি প্ল্যান সে করছে? রিয়াল মাদ্রিদে এরকম বহুত প্ল্যান করতে দেখছি, ইউসিএল এ মানে জবরদস্ত কিছু প্ল্যান দিয়ে ম্যাচ ঘুরে দিতে দেখছি। সেরকম কিছু একটা তো ভাবতেছেন আপনারা, আমিও তাই ভাবতেছি। কিন্তু ফ্যাক্টগুলো আলোচনা করি। দেখেন, ডিফেন্স লাইনে আমি বলবো কোনো সমস্যা দেখতেছি না। দানিলোর একটা হলুদ কার্ড খাওয়া হয়ে গেছে। দানিলো, মার্কুইনোস, মাগালেস এবং হচ্ছে আপনার আরেকজন কি ডগলাস সান্তোস, এই 4 জনের পারফরমেন্স যদি আমি বলি, আমি মনে করি তারা তাদের জীবনের সবচেয়ে পিক টাইম আছে এই মুহূর্তে, বিশেষ করে লাস্ট ম্যাচে তারা দুর্দান্ত পিকে ছিল। ইভেন মাগালেস তো অ্যাসিস্টই করে বসছে। কিন্তু মার্কুইনোস নেতৃত্ব গুণ ভালো, সব জায়গায় সে ভালো ডিফেন্ডিং সেটআপটা দিচ্ছে। কিন্তু মিডে এসে আপনার কাসিমিরো একটা হলুদ কার্ড খাওয়া আছে এবং তার সাথে ব্রুনো গিমারেস থাকতেছে। কিন্তু আরেকজন মিড আপনাকে তো দরকার। 4-3-3-তে যদি আপনি যান, তাহলে আপনাকে আর একটা মিড দরকার হবে। এখন কার্লো যদি এটা চিন্তা করতে পারে যে না, আমি 4-2-3-1 এই ফরমেশনে খেলাবো, আমি 2 জন মিড দিয়ে খেলাবো, পারেন তিনি খেলাতে। কিন্তু দলটা তো নরওয়ে ভাই, নরওয়ে যখন দল হবে তখন মিডে তো আপনাকে দখল নিতে হবে। মিডে 2 জন দিয়ে আপনি দখল নিতে পারবেন? সেই ইয়েটা আছে? তাহলে আপনাকে একটা জিনিস আবার করতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসতে হবে। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার কি হবে? ম্যাথিউস কুনিয়া এটা হবে নাকি এনরিক হবে? দেখেন, বুঝেন, এই ব্যাপারগুলো কিন্তু অনেক চিন্তার। তার মানে আপনাকে যখন 4-3-3-তে আপনি খেলাবেন না, সর্বোচ্চ অ্যাটাকিং মানে যে পারসেপশন কার্লো যদি ফলো করে, সেটাতে যদি না যান, তিনি 4-2-3-1-এ যদি যান, তাহলে আপনার মিডফিল্ডে যে প্রেস রেজিস্ট্যান্স হবে, সেই জিনিসটা আপনি কভার করতে পারবেন না, আমার যেটা মনে হয়। আর নরওয়ে কিন্তু ভাই, আর্লিং হাল্যান্ডের জন্য বলতেছি না, নরওয়ে হচ্ছে আপনার ইউরোপের বড় বড় দলগুলোর পরে যদি কোনো দলকে আপনাকে একটু সমীহ করে কথা বলতে হয়, সেটা হচ্ছে নরওয়ের সাম্প্রতিক রেকর্ড আরো দুর্দান্ত। সো তারা যেভাবে খেলে, তাদের যে খেলার স্টাইলটা, আপনাকে মিডে আপনাকে নিয়ন্ত্রণ নিতেই হবে, পজিশনটা নিতেই হবে। আর আপনি যদি পজিশন হারাই ফেলেন, তাহলে কিন্তু আর্লিং হাল্যান্ড যে কোনোভাবে স্কোর করবে। কারণ ম্যানচেস্টার সিটিতে আপনি কি দেখেন? ম্যানচেস্টার সিটিতে আপনি দেখেন যে এই লোকটা খুব বেশি কাজ করে না, কিন্তু স্কোরের সময় স্কোরটা করে। এবং আমি একটা পোস্ট দিয়েছিলাম, আর্লিং হাল্যান্ডকে খুঁজে পাচ্ছি না, কিন্তু ঠিক শেষের দিকে কি একটা গোল করে ফেল। এটাই হচ্ছে যে একটা ক্লাস স্ট্রাইকারের বৈশিষ্ট্য। তখন এই নরওয়েকে ফেস করতে গেলে আপনার মিডের এই সমস্যা, ইনজুরি নিয়ে যে সমস্যাগুলো বললাম, তাহলে আপনার জন্য কি একটু বেশি চাপ হয়ে যাচ্ছে না? ওয়েল, এখন ব্রাজিলের ফ্যানদেরকে আমি একটু শান্তির বাণী শোনাই। শান্তির বাণীটা হচ্ছে, কার্লো আনচেলত্তি সম্ভবত ফরমেশন পরিবর্তন করবেন।
উনি মিডে ফার্মিনোকে বা সান্তোসকে যেভাবে ইন করার দরকার উনি করাবেন হয়তো, কিন্তু সেটা একটা টাইম বিং প্রসেসের পরে কি করাবেন। আমার মনে হয় স্টার্টিংয়েই তিনি একেবারে মানে কি বলে মানে মাথা খারাপ করে ফেলবেন না, উনি পরিস্থিতি বুঝে বুঝে হয়তো চেঞ্জেস গুলো আনবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় পরিস্থিতি সাপেক্ষে হয়তো তিনি নেইমারকে দিয়ে স্টার্ট করাতে পারেন। ওই যে বললাম 4-2-3-1, ওখানে একজনকে সিএএম কে একজন নিচে নামায় খেলাতে যদি পারানো যায়, সেক্ষেত্রে নেইমারকে একটু একটু নিচের দিকে নামায় খেলানো হবে। তো এই জায়গাটায় গিয়ে যেটা হবে, কার্লো আনচেলত্তি নেইমারকে পুরোটা খেলাতে পারবেন কিনা, পুরোটা 90 মিনিট খেলার মতো নেইমার ফিট না। আর ফিট থাকলেও নেইমার 90 মিনিট সার্ভিস দিতে পারবেন, মানে ওই ক্লাস সার্ভিসটা দিতে পারবেন না। তাকে সর্বোচ্চ আমি মনে হয় ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ, কিন্তু রেজাল্ট আপনার কি দরকার ফার্স্ট হাফে নাকি সেকেন্ড হাফে, এটা ডিসাইড করবেন কার্লো আনচেলত্তি। যেমন জাপানের সাথে ম্যাচে উনি ডিসাইড করছেন যে আমি রেজাল্ট আনবো সেকেন্ড হাফে, তিনি সেকেন্ড হাফে খেলাইছেন। এখন যদি উনি মনে করেন যে ফার্স্ট হাফটা আমি কোনোভাবে আমি এই ফরমেশন দিয়ে দলটাকে মানে করে রাখবো, মানে প্যাক আপ করে রাখবো, তারপর সেকেন্ড হাফে নেইমারকে দিয়ে এবং টোটাল সেট আপটা চেঞ্জ করে আমি রেজাল্ট বের করে আসবো, পসিবল। কার্লো আনচেলত্তি কোচ রে ভাই, আমি বারবার বলতেছি কার্লো আনচেলত্তি যে দলের কোচ সেই দলকে হারানো যায় না, সে দলকে হারানো যায় না। কার্লো আনচেলত্তিকে এই দলকে হারাইতে গেলে এখন আপনাকে লাগবে ফ্রান্সের মতো দলকে লাগবে, আর্জেন্টিনার মতো দলকে লাগবে, ইংল্যান্ডের মতো দলকে লাগবে, তাদের মতন দলকে লাগবে, তাদের মতো দুর্দান্ত কোচকে লাগবে। তাহলে আপনি কার্লো আনচেলত্তিকে বিট করার ট্রাই করতে পারেন, তাও হারাবেন কিনা সন্দেহ আছে। আমি আমার চ্যানেলের শুরুর দিক থেকে বলে আসতেছিলাম জার্মানি এবং ব্রাজিল দুজনেই এবার ভালো খেলবে। জার্মানি দুর্ভাগ্যক্রমে হোক আর যে কারণে বাদ পড়ে গেল, আমরা সেটা নির্বাচিত। কিন্তু ব্রাজিল এখন পর্যন্ত যেরকম করতেছে, ডে বাই ডে যেভাবে প্রোগ্রেস করতেছে, তাতে আমি তো অন্তত সেমিফাইনালে ব্রাজিলকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এখন আপনি বলবেন কিভাবে দেখতে পাচ্ছেন, সে ব্যাখ্যা আরেকদিন দিব, কিন্তু আমি দেখতে পাচ্ছি।